শুরু করছি নতুন আরেকটি উপন্যাস, যার লেখিকা নাবিলা ইক্স। উপন্যাসটির নাম হচ্ছে আদিল মির্জাস বিলভড। পর্ব সংখ্যা 1। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মনি। বসার ঘরে লোকজন জড়ো হয়ে আছে। রোজা বসেছিল কাজল বেগম আর জয়নাল সাহেবের মাঝখানে। সোফায় বিপরীত দিকে বসেছিল জিহাদ। এবেলায় দাঁড়িয়ে পড়ে গেছে রাগে। বড় করে শ্বাস টেনে নিল রোজা। সবার সামনে শান্ত গলায় বলল, আমি কাজটা ছাড়বো না। জিহাদ হিসিয়ে উঠল, ছাড়বে না? রোজা মাথা নুয়েই রেখেছিল। একেবারে সরাসরি তাকিয়ে বলল, পারবো না। তাহলে আমাকে ছেড়ে দাও। কাজল বেগম আঁতকে উঠলেন। রাগের মাথায় কিসব বলছিস বাবা? মাথা ঠিক আছে দুজনের? দুজন একান্তে আলোচনা করে মিটিয়ে নে না। জিহাদ রাগে চিৎকার করে ওঠে, ওর আমার দিকে কোনো দাম আছে নাকি মা? নেই তো। আমি তো বলেছি ও অন্য যে কোনো চাকরি করুক, আমার আপত্তি নেই। শুধু ওইখানেই ও চাকরি করতে পারবে না। এতটুকুই কি বেশি চেয়ে ফেলেছি আমি? রোজা উঠে দাঁড়িয়েছে। নিপা বেগম দ্রুত এগিয়ে এলেন। মেয়ের হাত ছুঁয়ে কিছু একটা বলতে চাইলেন। রোজা একটু সময় নিয়ে সময়টুকু দেয় না, থমথমিয়ে মুখে প্রশ্ন করে, আমি এখানে কোনো চাকরি নিয়েছি জিহাদ? অমন একঘেয়ের বাঘের গুহায় আমি কাঁপতে কাঁপতে কেন যেতাম? জিহাদ মুহূর্তেই নরম হয়ে এলো। আগেকার বিষাক্ত দিনগুলোর কথা ভেবে রাগ নিভে গেল। রোজার হাত দুটো ধরতে চেয়েও বলল, প্রয়োজনে তখন আঙ্কেলের ক্যান্সার পেশেন্ট ছিল, অনেক অনেক টাকার প্রয়োজন ছিল। এখন তো আর প্রয়োজন নেই, তাই না? গাড়ি বাড়ি সবই তো হয়েছে, আঙ্কেলও দিব্য সুস্থ। তাহলে এখন কেন এখানে কাজ করতে হবে? এবার রিজাইন করে নাও। বিয়ের পর তুমি যেখানে ইচ্ছে চাকরি নিও। রোজা দুপা পেছনে এসে গেল। চোখে মুখের অনুভূতি শূন্য প্রায়। হৃদি আমি ছাড়া থাকতে পারবে না। জিহাদের হৃদয়ে যেন কেউ খামচে ধরল। রাগের মাথায় চড়তে উঠল, যেন চাইলো নিজেকে স্বাভাবিক রাখার দুষ্কর হয়ে গেল তার জন্য। কোনো রকম তাতে দাঁত পিষে প্রশ্ন করলো, তুমি কি ওর মা? রোজা ঠোঁট কাঁপলো আপন মনে। নাকের পাটা দুটো ফুলে উঠল। আজিজুর সাহেবের চুপচাপ বসাই ছিলেন। এ যাত্রায় মিহি গলায় বললেন, মা না হলেও মায়ের আদরেই তো পেয়েছে। বাচ্চাটার বয়স ছিল মাত্র 3 বছর, এখন প্রায় 7। এতগুলো বছর ধরে নিজে 2 হাতে যত্ন করেছে, মায়া হয়ে গিয়েছে না? তুমি এভাবে কথা বললে কষ্ট দিচ্ছ আমার মেয়েটাকে। সুন্দরভাবে যদি কথাটা না বলতে পারো, তবে আর তোমাকে আমি কোন সাহসে মেয়ে দিব? জিহাদ ফিরল আজিজুর সাহেবের দিকে। রাগ সংবরণ করার চেষ্টা করলো। আঙ্কেল, আপনারা আমার দিকটাও দেখা প্রয়োজন। আমি পছন্দ করছি না বিষয়টা। একসময় টাকা প্রয়োজন ছিল, তাই আমি কিছু বলিনি, আমার পছন্দ না হলেও। কিন্তু এখন কেন? ওর তো দায়বদ্ধতা নেই। আজ বাদে কাল তো ছাড়তেই হবে। দিন শেষে আমি যেভাবে দেখুন না কেন, ও ওই বাড়ির একজন কাজের লোক। ওর দায়িত্ব যা ছিল তাই করেছে। ও না গেলে ওই বাচ্চার জীবনে বিন্দুমাত্র ডিফেন্স আসবে না। রাজ্যের অনৈতিক বেআইনি কাজকর্ম আর টাকার পাহাড় বানিয়ে রেখেছে ওই লোক। মেয়ের জন্য 4-5 বা 10-15 নেনি রাখার জন্য অ্যাবিলিটি আছে তার। জিহাদের কণ্ঠ যেন দৃঢ়। উল্টো উঠে সাথে আরো জড়ালো পুরো বংশের ভবন্তির কথা। মানুষ না হয় ভয়ে স্বীকার করে না, কিন্তু কে না জানে ওই লোক দেশের সবচেয়ে বড় সন্ত্রাস। কোন অপকর্ম করা বাদ রেখেছে সে? এখনো সময় আছে, ওকে বলুন সরে আসতে। আজ জোর সাহেব এবার নিশ্চুপ হয়ে গেলেন। আবারও সেই ভয় তাকালেন মেয়ের দিকে। মেয়ের যদি মুখটা। রোজা তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে। জিহাদ নিজেকে শান্ত করতেই 2-1 দুপা এগিয়ে আসতেই, রোজা লিসেন টু মি। রোজার এক মুহূর্ত দাঁড়ালো না। জিহাদের পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। সোজা গিয়ে নিজের ঘরে দরজা লক করে রাখলো। তার দম বন্ধ হয়ে আসছে। জিহাদের কথাগুলো তাকে বাজেভাবে কষ্ট দিয়েছে। কষ্টের চেয়েও বেশি ভয় হচ্ছে। হৃদিকে যে খুব খুব ভালোবাসে সে। একদিন দেখতে না পারলে কি ভীষণ যন্ত্রণা হয়, কিভাবে কাজ ছাড়ার কথা ভাবে সে। বিছানার সাইড টেবিলের ওপর ল্যাপশিটের পাশে দুটো ছবির ফ্রেম রাখা। একটাতে বাবা মা রোজা আর ছোট ভাই রাজু, আরেকটা ফ্রেমে রোজা আর ছোট হৃদি। সুবিশাল উচ্চ রুমের গোল বিছানায় বসে আছে রোজা। হৃদি ঠিক রোজার কোলেই বসেছে।
ওর বয়স তখন ঠিক সবে 5। পুতুলের মতো দেখতে মেয়েটা, হাতে আরেকটা গোলাপি রঙা পুতুল, কাঁধ সমান কোকড়া চুলে ঝুঁটি বেঁধে রাখা, মিষ্টি করে হাসছে রোজার দিকে তাকিয়ে। ছবিটা দেখে রোজা দম বন্ধ হয়ে আসতে চাইলো। সে কল্পনাই করতে পারে না কাজটা ছাড়ার কথা। কাজ ছেড়ে দিলে তো আর কখনো হৃদিকে দেখতে পাবে না, বা পাওয়াটাও সম্ভব না। তাহলে কিভাবে সে পারবে? কেন বুঝতে চাচ্ছে না জিহাদ? রোজা মা আমার, দরজাটা খোল। আজিজুর সাহেবের ডাকে দরজা খুলে দিল রোজা। ফের এসে বসলো বিছানার ওপর। রুমে ঢুকতেই আজিজুর সাহেব চোখে চলে গেল সাইড টেবিলের দিকে। মুহূর্তে দীর্ঘশ্বাস ফেললেন। এসে বসলেন মেয়ের পাশে, মাথায় হাত রাখলেন। দীর্ঘ সময় নীরব থেকে অবশেষে বললেন, জিহাদ কিন্তু একেবারে ভুল বলছে না মা। আর কত? রোজা দু চোখ জলে ভরে ওঠে অবশেষে। ছল ছল চোখে তাকিয়ে বলল, কাজটা ছাড়তে পারবো না বাবা। রীতি এখনো ছোট, আমাকে ভীষণ ভালোবাসে। আমি ছাড়া আর কারো কাছে যেতে চায় না। আর অনেকেই তো আছে ওকে টেক কেয়ার করার জন্য, কাউকে পছন্দ করে না। ওর সব আমি নিজের হাতে সামলাই। কিভাবে চলে আসবো বাবা? আর যদি কাজটা ছেড়েই চলে আসি, কখনো ওকে আর দেখতে পাবো না। ওই বাড়িতে ঢোকা বা রীতির আশেপাশে যাওয়ার সুযোগ বা সম্ভব হবে না আমার। আজিজুর সাহেব নীরব হয়ে গেলেন। 24 ঘন্টা বডিগার্ড দিয়ে হেফাজতে রাখা অমন বড়লোক বাড়ির মেয়ে কাজ ছেড়ে দিলে কিভাবে দেখা সম্ভব? তিনি অসহায় হয়ে পড়লেন। কি বলবেন বুঝতে পারলেন না। বাচ্চাটাকে তারা কখনো সামনাসামনি দেখেনি, রোজার মুখে শুনেছে। আর ফোনে দেখতে কেমন যেন মায়ায় পড়ে গেছেন। সেখানে রোজা কতগুলো বছর ধরে মেয়েটা দু হাতে যত্ন করে লালন পালন করছে। একটু হলেও তো মেয়ের প্রতি অনুভূতি এসেছে, তাই না? জিহাদকে আমি বোঝাবো, তবে তুমি তর্ক করে ওর সাথে ঝগড়া করো না মা। বয়স তো কম হলো না, বিয়ে শাদী তো করতে হবে, তাই না? রোজা মাথা দোলালো, চিন্তিতও হলো। দেখতে দেখতে কেমন 29-এ পা দিয়ে ফেললো। আর মাত্র 1 বছর, এরপর 30। এ সময়ে দরজার কাছে এসে রাজু চাপা গলায় বলে, জানো না 20তেই বুড়ি, সেখানে তোমার 30 হবে আপু। ভাবো তুমি কোন পর্যায়ে বুড়ি হয়ে আছো। আস্তাগফিরুল্লাহ। রোজার মেজাজ খারাপ হলো। মুহূর্তেই উঠে দাঁড়ালো, ছেলের পিঠে 4টা থাপ্পড় বসালো। রাজু ওইখানে মার খাওয়ার জন্য মোটেও দাঁড়িয়ে নেই। পাশের রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে। বাড়িধারার ওই নিরিবিলি এলাকা জুড়ে গড়ে ওঠা অট্টালিকার মতো বিলাসবহুল বাড়িটি ভদ্র সমাজের শিল্পপতি আদিল মির্জা নামে পরিচিত হলেও আন্ডারওয়ার্ল্ডের গার্ডসদের নামে পরিচিত। বডিগার্ড সিসি ক্যামেরায় টাইগার্স নামে পরিচিত। বডিগার্ড সিসি ক্যামেরা দিয়ে কড়া সুরক্ষায় রাখা এই বাড়িটিতে প্রবেশ করা পথেই বহু বাধা। রোজাদের গাড়িটা 4বার থেমেছে, 4 ধাপে চেকিং করা হয়েছে। রোজাতে অভ্যস্ত। রাতে ভালো ঘুম হয়নি, তাই সারা রাস্তা জোরে ঘুমিয়েছে। প্রত্যেকটা দিন তাকে নিতে এবং বাসে পৌঁছে দিতে এই গাড়িটাই আসে। প্রত্যেক দিনের মতো ড্রাইভার চাচার পাশে সিটে ধ্রুব বসা। হৃদির পার্সোনাল বডিগার্ড, যেমন শরীর তেমন উচ্চতা। লোকটার মাথাটাও মনে হচ্ছে গাড়ির সিলিং ছুঁইবে আরেকটু হলেই। এত লম্বা মানুষ হয়? রোজার ঘুম ছুটেছে। সে হাতে গাল ঠেকিয়ে বাইরে তাকাচ্ছে। সরু রাস্তার দুপাশে ঘন করে গাছপালা উঠেছে। গাছগুলো ভিন্ন প্রজাতির, কেমন ট্রিম করে একই ধরনের শেপে রাখা। প্রতিদিকে দেখেই তার দেখবার স্বাদ মিটে গেছে। সবকিছু একদম কল্পনার মতোই সুন্দর। রোজা যখন গাড়ি থেকে নেমে বিশাল বাড়ির দুয়ারে পেরোলো, তখনই লিভিং রুমের দেওয়ালে ঘড়িটা আওয়াজ করলো। ঘড়ির কাঁটা ছড়ার ঘুরছে। মরিয়ম বেগম সহ বাকিরা মোছামুছির কাজকর্ম শুরু করে দিয়েছে। বেশ সাবধানে চকচকে কালো কাচের সিঁড়ি মুছে মরিয়ম বেগম রোজার কাছাকাছি এসে আস্তে করে বলল, গুড মর্নিং আন্টি। মরিয়ম বেগমের জবাব আরও ধীরে শোনালো। রোজা সোজা উপরে চলে গেল। আশেপাশে কোথাও সে তাকালো না। এ বাড়িতে কয়েক বছর ধরে চাকরি করতে পেরেছে এমনি এমনি না, অনেক সীমাবদ্ধতা আছে যা খুব সুন্দরভাবে মান্য করে এসেছে রোজা। তাই তো আজ পর্যন্ত সে পুরো বাড়িটা পর্যন্ত দেখেনি। প্রয়োজনের তাগিদে যতটুকু পর্যন্ত যেতে হয় অতটুকুই। কথায় আছে না, কিউরিসিটি ক্যান ইট ইউ অ্যালার্ট। রোজা হচ্ছে তাই, এবং তাই মানেও। সে কোনো কিছুতে আগ্রহ দেখায়নি, কিছু জানার চেষ্টাও করেনি হৃদি ব্যতীত। হৃদির রুমটা একেবারে শেষ মাথায়। ওই রুমে সিসি ক্যামেরা আছে। রোজা যতটুকু জানে পুরো বাড়িতেই সিসিটিভি ক্যামেরা লাগানো, যেসব মনিটরিং করা হয়। তারও আলাদা রুম আছে, ওটাতে মনে হয় কন্ট্রোল রুম বলে। হৃদির পুরো নাম
আমিরা মির্জা হৃদি। আদর করে ছোট্ট করে রোজা হৃদ ও ডাকে। শুধু হৃদ নয়, মাঝে মাঝে প্রিন্সেসও ডাকে। মেয়েটার ডিজনিল্যান্ডের ওপর অবসেসড। পুরো রুম জুড়ে ডিজনিল্যান্ডের আধিপত্য। গত বছর ফ্রান্সে ডিজনিল্যান্ডের লা ভ্যালিতে থেকেও ঘুরে এসেছে। এবছরেও যাওয়ার জন্য বায়না শুরু করেছিল ইতিমধ্যে। কাঁধে ব্যাগ একপাশে রেখে রোজা বিছানার কাছে এলো, বসলো ঘুমন্ত হৃদের পাশে। কি মিষ্টি একটা মুখ, কি সুন্দর দেখতে। রোজা হাত বাড়িয়ে ছেড়ে দিল মাথাটা। রাতে বেনুনি করে দিয়ে গিয়েছিল। মাথাটা নুইয়ে ছোট করে ডাকলো, মাই প্রিন্সেস, ইট হ্যাভ টু ওয়াক আপ। হৃদি ভীষণ লাইট স্লিপার। এক ডাকে বড় বড় করে চোখ মেলে তাকালো, ভঙ্গালো। দু হাত বাড়িয়ে দিল মুহূর্তে। রোজাকে কোলে তুলে নিল। তার কোলে বসতে মেয়েটা রোজার বুকের সাথে মিশে গেল। দু হাতে গলা জড়িয়ে বড় চোখ বুজে নিল। রোজা ওকে কোলে নিয়েই এগুলো ওয়াশরুমের দিকে। ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করাতে হবে, এরপর রেডি করে বেরোতে হবে স্কুলের উদ্দেশ্যে। মরিয়ম বেগম ব্রেকফাস্টের ট্রলি টেনে যখন ঢুকলেন ততক্ষণে রোদিকে ফ্রেশ করে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছে রোজা। ওর স্কুলের ড্রেস কোড হচ্ছে সাদা রঙের শার্ট, স্কার্টের সাথে কালো রঙের শর্ট, সাদা রঙের টাই, সাদা মোজার সাথে কালো জুতো। কুকরানো চুলগুলো সুন্দর করে হেয়ার স্টাইল করে দিয়েছে। হৃদি স্কুল ব্যাগটা গতকাল রাতে গুছিয়ে গিয়েছিল রোজা। হৃদি এই মুহূর্তে বেঁকে বসলো, আই ডোন্ট ওয়ান ইট। রোজা শান্ত, এক হাতে সুপের বাটিটা নিয়ে অন্য হাতে হৃদিকে জড়িয়ে নিয়ে প্রশ্ন করলো, কেন না, কি হয়েছে, খারাপ লাগছে? স্নো হোয়াইট ইট, ডোন্ট ইউ গো উইথ মি টু সি ডিজনিল্যান্ড? রোজা অসহায়। গত বছরও মেয়েটা এমন করেছে। মাসখানে ধরে রোজা যায়নি, এবছর শুরু করেছে। পরে ভাববো, আপাতত খেতে হবে। তুমি খেলে আমি ভেবে দেখবো। হৃদি দ্রুত স্বর গলায় বলল, তাহলে আমি খাবো। মাই গুড গার্ল। রোজা সবসময় আপন মনে ভেবে এসেছে এত বডিগার্ডসের কি প্রয়োজন। এই যে সাধারণ একটা ব্যাপার, হৃদিকে স্কুলে নিয়ে যাবে মাত্র, এখানেও এত সিকিউরিটির কি প্রয়োজন? তিনটে গার্ডসকে কি প্রয়োজন দরকার ছিল? কি দরকার এত ঝামেলার, এত লোকজনের? তার 4 বছরের প্রশ্নের জবাব মেলেনি আজও ভয়ানকভাবে। এই সিকিউরিটিও যে বেশ কম তাহা সে হাড়ে হাড়ে টের পেল। জ্যামযুক্ত মেইন রোড ছিল, গাড়িটারি রাস্তায় তেমন একটা ছিল না। হঠাৎই 9-10টা ভিন্ন মডেলের গাড়ি একত্রে এসে গাড়ি দুটো ঘেরাও করে ফেললো। দুর্দান্ত ফার্স্ট। রোজা চোখের পলক ফেলতেই গাড়িটা ঝাঁকিয়ে উঠল। গাড়িতে ঘর্ষণের তীব্র শব্দে ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে তার শরীর। মস্তিষ্ক কাজ করার আগে রোজার শরীর কাজ করলো। শ্বাসটি পিষ্টে জড়িয়ে ধরলো পাশে তুলোর মতো নরম শরীরের হৃদিকে। মেয়েটা আজকে এইটুকুন হয়ে গেছে, থরথর করে কাঁপছে। এ যাত্রায় শব্দ করে কেঁদে ফেললো। রোজাকে বুকে মিশিয়ে নিয়ে শান্ত করতে লাগলো মুহূর্তেই। তাদের গাড়িতে প্রতিদিনের মতোই ধ্রুব ড্রাইভারের পাশে বসেছিল। এই যাত্রায় বিদ্যুৎ বেগে ড্রাইভারকে সরিয়ে দিয়ে নিজে ড্রাইভ করতে লাগলো। চলন্ত গাড়ি নিজ আয়ত্তে নিয়ে টানলে সামনে এগোচ্ছে। হাইওয়ে স্পিড। কানের কাছে ব্লুটুথ দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছে। গাড়িতে সংঘর্ষ হচ্ছে, ভাঙচুরের মতোই শোনাচ্ছে। তাদের এই গাড়িতে চতুর্দিক থেকে আক্রমণ করা হচ্ছে। পর্যায়ে রোজার পাশে জানালার কাছে আঘাত করা হলো। কাজটা বোধহয় সামান্য ফাটলো। ভাঙা অনেকবারে আঘাতেই জানালার কাজ ভেঙে ছিটে পড়লো। রোজা আরো গাঢ়ভাবে আগলে নিল হৃদিকে। দ্রুত বুকের সাথে মিশিয়ে নিতেই সিট ছেড়ে দিয়ে হামাগুড়ি দিয়ে বসলো বাচ্চার মতো। মাথা শক্ত করে নিল বুকের মাঝে, দুকান চেপে ধরে রাখলো। ধ্রুব এক পলক পেছনটা দেখে নিয়েই এবারে দিক বিদিক শূন্য হয়ে একের পর এক বাঘ টার্ন নিতে লাগলো আক্রমণ থেকে বাঁচতে। ড্রাইভার চাচি ইতিমধ্যে কল করেছে আদিল মির্জাকে। আক্রমণের কথা তো কোনে না জানলে বড্ড দেরি হয়ে যাবে যে। সামনে দিয়ে একটা গাড়ি পালাক্রমে আক্রমণ করে যাচ্ছে। ধ্রুব এরপরও হাই স্পিডে গাড়ি টানছে, চোখে মুখে শক্ত তবে শান্ত। অনড়ভাবে চতুর্দিকে নজর রেখেছিল। এ যাত্রায় খুব সাবধানে এক হাতে হুইল কন্ট্রোল রেখে জানালার কাজ অল্প নামিয়েই অন্য হাতে পিস্তল বের করে মুহূর্তে গুলি করে দুটো। সামনের গাড়ি 2 টায়ারে। সামনের গাড়িটিও ব্রেক ফেল করায়
ওটা পাশ কাটিয়ে ধ্রুব স্পিডে এগোয়। রোজা দেখেছিল ড্রাইভার চাচা আর ধ্রুব মিলেমিশে করা এক একটা কাণ্ড, কেমন চতুরতার সাথে এতগুলো গাড়ির সাথে কিভাবে একা লড়ছিল। হঠাৎ করে দুটো গাড়ি ধেয়ে এসে আক্রমণ চালাতেই তাদের গাড়ির প্রায় উল্টো দিক দিয়ে যেতে নেয়। ধ্রুব দ্রুততার সাথে পালানোর পথ খুঁজতে চলল তখনও, কিন্তু কোনোভাবে গাড়িগুলো পেছনে ছাড়ানো যাচ্ছে না, যেন তৈয়ারি হয়ে এসেছে। রোজা তাকালো তার বুকে মিশে থাকা ফুটফুটে মুখটার দিকে। এতটুকু মেয়ের কানে পাশনমর মারতে চায়, ওরা কি মানুষ! গাড়ির টায়ারে টানা 2-3টে গুলি লাগতেই গাড়িটা ঝাঁকিয়ে উঠে বড় এক গাছের সাথে বাড়ি খেয়ে থমকে গেল। ধোয়া পড়ে গেল চারপাশ, ধুবের মাথা গলিয়ে রক্ত বের হচ্ছে। সে দ্রুত বলে, রোজা ভয় পাবে না, গাড়িতে থাকুন, নামবেন না, বস চলে আসবে, প্রিন্সেসকে আঁকলে রাখুন। ধ্রুব দুর্বলভাবে পিস্তল সহ বেরোলো। সম্ভবত জ্ঞান হারাবে। রোজা ডাকতে চাইলো কিন্তু পারল না, ভয়ে তার আত্মা সহ শরীর কাঁপছে। জানালার কাঁচ ভাঙায় পুরোটাই ভেঙে গেছে। দরজা খোলার জন্য কেউ কসরত করে চলেছে। সামনে কিছু গুলির আওয়াজ শোনা যাচ্ছে। খুলে গেল রোজার পাশে জানালার দরজা। রোজার দেরি করে না, হৃদির দিকে জানালার দরজা খুলে বেরিয়ে পড়ে। 7-8টা লোক ঘিরে আছে সামনে। ধ্রুব সামনেই পড়ে আছে, চোখে মুখে রক্ত, সম্ভবত পায়ে গুলি লেগেছে, ভরভর করে রক্ত বের হচ্ছে। ড্রাইভার চাচাকে মারা হয়েছে। ভদ্রলোক ওঠার চেষ্টা করছে, রোজার দিকে নিজের পেছনে লুকোয়। একজন চেঁচায়, প্রাণে বাঁচতে চাইলে সরে দাঁড়া, বাচ্চাটাকে দে। রোজার ভেতরটা ভয়ে কাঁপছে, তবে নিজের জন্য নয়, হৃদির জন্য। সে আর চোখে একবার তাকালো তার পাশে। দুবের পিস্তলটা পড়ে আছে, মুহূর্তেই তুলে নিল তা। এক হাতে হৃদিকে পেছনে জড়িয়ে অন্য হাতে পিস্তলের সামনে তাক করে রাখলো। মনে প্রাণে শপথ করলো কেউ এগিয়ে এলে হৃদিকে নিতে চাইলেই গুলি করে দেবে। এত কিছুর জন্য সামনে সে কাঁপে না, ভয়ে সিটিও যায় না, চোখে চোখ রেখে টিকার প্রেস করে দেয়। এভাবেই ধীরে ধীরে পেছন হতে যেতে থাকে হৃদিকে নিয়ে। বারবার কাছে আসার চেষ্টাও করো না, ওর হেল শুট। তখনই বাচ্চার চাওয়া ওই কালো লোকটা হঠাৎ করেই ছুটে এসে চাইলো রোজার দিকে। রোজা সচেতন হয়, ঢোক গিলে চোখ বুজে টিকার প্রেস করলো। এক গুলিতেই যেন সাহস এনে দিল। এরপর পায়ের কাছে টানা কিছু গুলি করতেই একটা একটা করে লোকের পায়ে কোকিয়ে ওঠে, পা ভেঙে বসে পড়ে রোজার সামনে পেছনে। এ সময় সে দেখে একসাথে অনেকগুলো কালো গাড়ি স্পিডে ধেয়ে আসছে। কারা এরা? এদের আরো লোক না তো? গাড়িগুলো এসে থমতে উপস্থিত সবগুলো লোক জড়সড় হয়ে যায়। রোজা ওদিকে নজর নেই। সে নির্বিকারে উচ্চস্বরে বলল, ডোন্ট মুভ এলস আই কিল ইউ অল। আদিল তখন গাড়ি থেকে ঝড়ের বেগে কেবল নেমে দাঁড়িয়েছে। তার লোকেরা ইতিমধ্যে সবগুলো আক্রমণকারীদের আন্ডার কন্ট্রোল করতে নেমে পড়েছে, অথচ আদিল স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে অদূরের নারীর দিকে, যে দৃঢ়ভাবে অনড় রূপে দাঁড়িয়ে আছে তার মেয়েটাকে আগলে নিয়ে, যার হাতে পিস্তল তাক করা, যার চোখে কণ্ঠে আগুনের রূপেও রক্তাক্ত। ধ্রুবকে একজন গার্ড কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। ড্রাইভার চাচা কোনো রকম ভাঙা পা নিয়ে উঠে বললেন, মিস রোজা, দে আর উইথ আস, কাম ডাউন মাই চাইল্ড। রোজা কোনোভাবে শান্ত করতে পারছে না নিজেকে। তাক করা পিস্তলটা নামাতে তার সময়ের প্রয়োজন পড়ল। তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। তার ডান পা ছোট দুটো হাতে পেছনের দিকে জড়িয়ে চোখ দুটো শক্ত করে বুঝেছিল। হৃদি থরথর করে কাঁপছিল, পেছনে ফোপাচ্ছিল নীরবে। হঠাৎই মিষ্টি এমন নিস্তব্ধতায় উপলব্ধি করে তাকালো। অদূরে দাঁড়িয়ে স্তম্ভিত শরীরের মানুষটাকে দেখতে পেয়ে যেন শব্দ করে কেঁদে উঠল, ড্যাডি ড্যাডি। আদিল মির্জা, হৃদির বাবা। রোজার কাছে কাপের সামান্য হাত থেকে ফসকে পড়লো পিস্তলটা। ভয় আত্মাটা যেন একটুখানি হয়ে গেছিল, তেমনি শ্বাস গলে আটকেছিল। এবারে বড় করে শ্বাস ফেললো। তারা এখন বিপদমুক্ত, এটুকু ভাবতেই যথেষ্ট শান্তি পেল, যেন নিজেকে শান্ত করলো। পরপর নজরে এলো ওই কালো পোশাক পরিহিত লোকটার পা, যাকে সে গুলি করেছিল। রোজা হতবাক হয়ে পিস্তলটাকে দেখলো, ভালোভাবে দেখলো নিজের হাতটাও। মেয়ের কান্না মিশ্রিত কণ্ঠ ডাকে, আদিল মির্জার ঘোর কাটে। ঘোর? হ্যাঁ, ঘোরই ছিল। দ্রুত কদমে এগিয়ে এলো, দুপায়ের পাতায় ভর দিয়ে বসে দু হাতে মেয়েকে তার বুকে নিল।
ছোট ছোট দু হাতে জড়িয়ে নিল আতিলের গলা, ঘাড় মুখ গুজে ফুপিয়ে কাটলো। রীতিমতো বাচ্চা মেয়েটার শরীর কাঁপছে তখনও। ড্যাডি, মেয়ের মাথায় সামান্য ঠোঁট ছুঁয়ে দিল আদিল আওড়ায়। এই তো আমি সোনা, শান্ত হও, ড্যাডি ইজ হিয়ার ফর ইউ। দেখি তাকাও। রিদি বাবার ঘাড় থেকে মাথা উঠিয়ে তাকায়, চোখে মুখে লাল, কেটে কেটে চোখে পানি, নাকের পানি এক করে রেখেছে। পেছনে দাঁড়িয়ে আছে শান্ত, আদিলের ডান হাত। বেশ সাবলীলভাবে একটা পরিষ্কার রুমাল বের করে এগিয়ে ধরলো। আদিল রুমালটা দিয়ে মেয়ের নাক মুখ সযত্নে পরিষ্কার করে দিল। এখনো ভয় লাগছে? রিদি মাথা নাড়িয়ে বোঝালো ভয় লাগছে না। আরো জোরালোভাবে আদিলের গলা জড়িয়ে ধরলো। উঠে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে। রিদি ফিসফিস করলো, কিন্তু কিন্তু আমার স্নো হোয়াইট ভীষণ ভয় পেয়েছে ড্যাডি। শি ওয়ার্ক সো শকেট। আদিল পুরো কুচকে তাকালো সামনে। রোজা ড্রাইভার চাচাকে সাহায্য করছিল গাড়িতে উঠে বসতে। বয়স বেশি তার ওপর আবার বৃদ্ধার কোমরেও বেশ কয়েকটা বাড়ি মারা হয়েছে। স্বাভাবিক যেন নিজেকে উঠিয়ে রাখতে পারছে না। রোজা তাকে উঠিয়ে আবারও পাথরের মতো দাঁড়িয়ে থাকলো গাড়ির সামনে। আর চোখে দেখলো কেমন সবগুলো আক্রমণকারী টু শব্দ করা ব্যতীত ধরে বেঁধে গাড়িতে তোলা হচ্ছে। শান্ত আদিলের নজর আর চোখে দেখলো, মাথাটা এগিয়ে এনে আস্তে করে বলল, বস, দ্যাট ইজ মিস রোজা, প্রিন্সেস ইভেনটস ন্যানি। আদিল আপাতমস্তক দেখলো সবকিছু। তখন তেজস্বী রূপটা নেই, মাথাটা নুয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিল সবসময় কাজের লোকদের প্রতি উদাসীন, যেভাবে খেয়াল রাখে না সেধে এলে। আদিল অনুমান করলো এই মেয়ে বুঝি তার সামনে কখনো আসেনি বা পড়েনি 4 বছর ধরে। এত ইনসিভেট কিভাবে সম্ভব? এত চমৎকারভাবে ইনভিজিবল থাকাটাও একটা মারাত্মক গুণ বলতেই হয়। শেষ একবার চেয়ে আদিল মেয়েকে নিয়ে হাঁটা ধরল গাড়ির দিকে। এলেন আদিল মির্জার বাম হাত গাড়ির দরজা মেলে ধরতে। গাড়িতে উঠে বসতে বসতে আদিল শান্তকে ইশারা করলো। আদিলের কালো গাড়ির সাথে একই রকম দেখতে আরো দুটো গাড়ি সারিবদ্ধভাবে চলে যাচ্ছে। শান্ত আর চোখে রোজাকে দেখলো, সবসময় মাথা নুয়েই রেখে চলেছে। অযথা কিংবা প্রয়োজনে কোনো প্রকার সামনে পড়েনি, তাই হয়তো তাকে কখনো খেয়াল করা হয়নি এতকাল। বেশ সুন্দরী, আগুন সুন্দরী বলা যেতেই পারে। তার উপর বেশ ফিটফাট, ফিটনেসটাও ভালো। স্কিন কেমন চকচক করছে, চুলের রংটা ব্রাউন, সম্ভবত কালার করা। চুলের রংটা কমপ্লিকেটেড লুকস এনে দিয়েছে। মিস, উঠে বসুন। রোজা চেয়েছিল চকচকে দামি গাড়িগুলোর দিকে। নিমেষের চোখে সীমানার বাইরে চলে গিয়েছে তা। হৃদির জন্য তার চিন্তা হচ্ছে। মেয়েটা ভীষণ ভয় পেয়েছিল, কোথাও ব্যথা পেল নাকি। ভাবতে ভাবতে উঠে বসলো ড্রাইভার সিটের ভিন্ন একজন মানুষ বসে। রোজা ভুল না করে এটাও একজন বডিগার্ড। তার পাশে শান্ত, কালো একটা স্যুট গায়ে, কানে ব্লুটুথ, কাকে যেন ইনস্ট্রাকশন দিচ্ছে। ড্রাইভ করছিল রাদিন। জিজ্ঞাসা করলো, বস কি বললেন? টু ফাক দ্যাম অল। রোজা সামান্য কাশলো। শান্ত মুহূর্তেই ঘুরে মিষ্টি করে হাসলো। গাম্ভীর্যের মুখোশটা যেন দ্রুত পাল্টে ফেলল। শান্ত হেসে হেসে প্রশ্ন করলো, মিস রোজা রাইট? মিস তো মিসেস না, রাইট? রোজা অপ্রস্তুত হলো। মিস রোজা, সাচ আ নাইস নেম, সো প্রিটি। ফুল নেম উইথ ইভি। রোজা ভুরুদার মাঝে ভাস নিল, বিড়বিড় করলো কিছুটা। হোয়াট রং উইথ দিস গাই? জানালার বাইরে দৃষ্টি রেখে নির্বিকারে জবাব দিল, আয়াত তালুকদার রোজা। রাদিন ভুরু তুলল শান্ত নিয়ে আর চোখে দেখল। সেদিকে ধ্যান নেই শান্তর। উৎসাহের সাথে একের পর এক প্রশ্ন করে গেল, আপনার বাবা কি করেন মিস রোজা? আই আর ডেটিং সামওয়ান রাইট নাও। হোয়াট কাইন্ড অফ গার্ল ডু ইউথস আর ইউ? দু হাতে বুক ভাঁজ করে বেশ সাবলীলায় ঘাড় ঘুরিয়ে তাকালো রোজা। শান্ত শ্যামবর্ণ মুখটা ভালোভাবে দেখিয়ে যাত্রায় মিষ্টি করে হাসলো। প্রশ্ন করলো, ওই লোকগুলো কারা ছিল? মাস্টারমাইন্ডকে? তারা কেন মারতে চাচ্ছিল হৃদিকে? শান্তর মুখের হাসি সরে গেল, মুখ বন্ধ করে ঘুরে বসল আগের মতো। রোজা বিরক্তিতে চসূচক শব্দ করে বিড়বিড় করলো, সেলসম্যান। নিজের মতো ফের তাকালো জানালার বাইরে। শান্তর
কিচিরমিচির ব্যতীত একেবারেও একটু আরাম বোধ হচ্ছে। মাথাটা ফেটে যাচ্ছিল তার, এখনো সবকিছু কেমন কল্পনা মনে হচ্ছে। রোজা সে সাধারণ একজন মেয়ে, যার দুনিয়াও সাধারণ, অথচ আজ যা করেছে সে তা তো সাধারণ কিছু না। চোখ পড়লে তার হাতের চকচকে লাল নেল পলিশের ওপর। রোজার মনে মনে আছে যখন নতুন করে সে রিদি আর ন্যানি হিসেবে প্রবেশ করে মির্জা বাড়ির এই গম্ভীর পরিবেশে। নিজেকে সুন্দর করে রাখতে চাওয়াই সে একদম গুটিয়ে রাখতো, নিজেকে লুকিয়ে রাখতো, সাজগোজ করা বাদ দিয়ে দিল। যদি খারাপ কারো নজরে পড়ে যায়, যদি কেউ তাকে বিরক্ত করে, তখন কি করবে? অসহায় তারা। বাবার ব্যবসা তখন লালবাতি চলছে, টাকার অভাবে অসুস্থ ভাইয়ের পড়াশোনা, সবকিছু যেন তার উপরে, মাথার উপর। পরিবারে বড় সন্তান হিসেবে সব দায়িত্ব এসে পড়লো যেন রোজার কাঁধে। তার এতে ভালো একাডেমিক রেজাল্ট তখন বাচ্চাদের অপছন্দের খেলনায় রূপান্তরিত হলো। কোনো কাজে এলো না, যদিও বা এলো সেসব কাজের বেতন সীমিত, এতে রোজার পোষাতো না। তখনই আল্লাহর অশেষ রহমতে এই কাজের সূত্র পায়। চড়া বেতন, তখনই 50,000 ছিল তার মাসিক বেতন, আর এখন তা প্রায় লাখের ঘরে। রিক্স বলতোই এত টাকা, সন্ত্রাসের বাড়িতে এসে কাজ করতে হয় বলতো, একটা সাধারণ কাজে এতটা পারিশ্রমিক সে পেয়েছে। নিজের পরিবারের দাম করতে পেরেছে, নিজে লিভ করতে পেরেছে স্বপ্নের জীবন। রোজা দীর্ঘশ্বাস ফেললো, তাকালো সামনে। রাদিন তখন ফিরে ফিরে তাকাচ্ছে। রোজা পুরো কুচকে আগ্রহ দৃষ্টিতে তাকালো, আওড়ালো, ডেঞ্জার্স। বাড়ির সামনে গাড়ি থেমেছে। এলেন দ্রুত বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। ঘুমন্ত মেয়েটাকে কোলে নিয়ে নেমে গেল আদিল মির্জা। সূর্যের আলোয় সোজা এসে পড়লো কালো কুচকুচে মেসি আন্ডারকাট চুলে। রোদ পড়ল, কেমন লাল দেখায় চুলগুলো। এলেন স্পষ্ট অনুভব করতে পারলো বসের চওড়া মেজাজ। কাছে কোলে মেয়ে দেখে এখনো ফেটে পড়েনি, না হলে। আদিল দুয়ারের কাছে এসে থমকালো, শক্ত চলে সামান্য ডান পাশে করে কণ্ঠ খাতে নামিয়ে বলল, খোঁজ লাগাও। আই ওয়ান্ট দিস মাদার টুট টুট। হেলেন মাথা দোলালো। আদিল ভেতরে চলে গেল বড় করে নিঃশ্বাস ফেলে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, রীতিমতো ঝড় থেকে যেন বেঁচে গেছে। কিভাবে যেন তারা এত দ্রুত পৌঁছেছে তা নিজেও জানে না। গাড়ি না যেন প্লেন চালিয়েছে। কোন শালার মরার শখ জাগলো আবার। অবশ্য প্রতিনিয়ত কেউ না কেউ মরতেই তো চলেছে, ব্যাপার না। এবার পেয়ে নিক খোঁজটা, কে কাজটা করলো, কোন শালার ভূতের নজর তাদের বাইরে চলে গেছে। ধ্রুবের কি অবস্থা? এনিথিং সিরিয়াস? জাকির সহ আরো 15 জন দাঁড়িয়ে পেছনে। জাকির উত্তরে বলল, পায়ে গুলি লেগেছে, মাথায় চোট পেয়েছে, মাসখানেক বেড রেস্ট তো করতেই হবে। এলেন আচমকা ফিরে তাকালো, কণ্ঠ নামিয়ে প্রশ্ন করলো, ওই টাকলাটার পায়ে গুলি কি সত্যি মেয়েটা করেছে? মিস রোজা না প্রিন্সেস ন্যানি? এতে আশ্চর্য হলো, বিড়বিড় করলো, শিট সামথিং। রোজার গাড়িটা তক্ষুনি এসে থমকালো। চকিতে ফিরে তাকালো এলেন। তখন ঝামেলায় এলো মিস রোজা দেখা হয়ে ওঠেনি। রোজা গাড়ি থেকে নেমে এলো স্বাভাবিকভাবে, সঙ্গে এতগুলো চোখের দৃষ্টি অপ্রস্তুত হলো। চোখগুলো কুঁচকে গেল মুহূর্তেই যেন। চোখের দৃষ্টি অপ্রস্তুত হলো তার, চোখে মুখে কুঁচকেই সব রোবটের মতো নিজেদের দৃষ্টি ফেরালো যেন। শান্ত গাড়ি থেকে নেমে সে বিনিময়ের সাথে বলল, মিস কাম উইথ মি, বস আপনার সাথে কথা বলবেন। রোজা জানে, বুঝছে আজ সম্মুখীন হতেই হবে, এত বড় ঝামেলা যেহেতু হলো, দেখা করে কথা তো বলবেনই। কিন্তু রোজা সত্য বলতে যেতে ইচ্ছে করছে না। তার এখানকার কারোর সাথে কথা বলতে, সামনাসামনি দাঁড়াতে ভালো লাগে না। এক কথায় হৃদিবাদে কিছু ভালো লাগে না। সে যেমন লুকিয়েছিল অমনই থাকতে চায়। তার কি আর সম্ভব? শান্ত পুনরায় ডাকতে রোজা পা বাড়ালো ভেতরে। একসাথে আজকে দুটো পর্ব দিলাম, এখানে 1 এবং 2 দুইটা পর্ব ছিল। তো আদিল মির্জার বিলাভস কেমন লাগছে আপনাদের অবশ্যই বলবেন।